আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় এনসিপিতে বিভক্তি কেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আব্দুন্নত তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মাহিন সরকার, ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় এনসিপিতে বিভক্তি কেন। এই বিষয়টি আসলে এসেছে আপনাকে নিয়ে একটি ঘটনা আমরা দেখেছি যে ডাকসুতে নির্বাচনের বিষয়ে আপনি যখন এনসিপির বাইরে থেকে, বাক্সাসের বাইরে থেকে যখন আপনি নির্বাচন করার জন্য একটি মনোনয়ন নিচ্ছেন, তখনই আপনি এই বিষয়টি সামনে এসেছে। আমি এই বিষয়ে আপনার কাছে আমি প্রথমে আসতে চাই, কিন্তু তার আগে আপনারই একটি বক্তব্য সেটি আমি উল্লেখ করতে চাই। আপনি বলেছেন, এটা আমার জন্য অপমানজনক, হঠাৎ করে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমাকে বহিষ্কার করা হলো। এ ধরনের পদক্ষেপ রাজনীতির জন্য ভালো নজির না। আমার বিরুদ্ধে কেউ আর্থিক অনিয়ম বা চারিত্রিক স্খলনজনিত কোনো বিষয় অভিযোগও করেনি। সেই জায়গা থেকে প্রত্যাশা ছিল বহিষ্কারের আগে অন্তত কারণ দর্শানোর নোটিশটা দেবে। পোস্টের শেষে আপনি লিখেছেন, আমি সবসময় বিশ্বাস করি বিজয় আসমান থেকে আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র। মাহিন সরকার, আমরা জানি আপনি আন্দোলনের গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের সময় আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এক সময়, এবং একটি পর্যায়ে আমার মনে পড়ে যে যখন গান পয়েন্টে ৬ সমন্বয়ককে যখন বিবৃতি দিতে বাধ্য করা হলো, প্রত্যাহার করা হলো আন্দোলন, আপনি তখন বলেছিলেন যে মানি না। মানে পুরো আন্দোলনে আমরা দেখি, বা অনেকের কাছে আমি, আপনাদের সহকর্মীরা যারা ছিল তারাও আপনার নামটি উচ্চারণ করেন, উল্লেখ করেন কৃতজ্ঞতার সঙ্গেই। আসলে আজকে এই অবস্থা কেন? আপনি বলেছেন যে কারণ দর্শানোর কোনো নোটিশও দেওয়া হয়নি, আপনার জন্য এটি অপমানজনক একটি বিষয়। কেন এই অবস্থা কেন হলো? দেখুন, রাজনীতি আর গণ অভ্যুত্থান আসলে এক জিনিস না। এখানে আমাদের গণ অভ্যুত্থানে তারুণ্যের যে ধ্বংসাত্মক শক্তি, সেটি আসলে প্রয়োজন ছিল, সময়ের ডাক ছিল সেটি। কিন্তু এখন যে সময়, সেটি হলো বাংলাদেশকে গড়ার সময়। তো দুটি আসলে বিপরীতমুখী জায়গা, কিন্তু দুটিই প্রয়োজনীয়। তো সেই জায়গা থেকে আমাদের গণ অভ্যুত্থানের জায়গাতে আমি আমার যতটুকু অবদান রাখার চেষ্টা করেছি, সেটি বাংলাদেশের সবার জন্যই আর কি। তো এনসিপির সাথে আমার পথ চলা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। তো এনসিপির প্রতি প্রত্যাশা বাংলাদেশের মানুষের ছিল, আমার নিজেরও এনসিপির প্রতি প্রত্যাশা ছিল যে এনসিপি অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু দিন শেষে আমরা এই এনসিপিতে যারা যুক্ত হয়েছি, আমরা কিন্তু প্রত্যেকেই ছাত্র নেতা বা ছাত্র অবস্থা থেকে আমরা এই পার্টিটা করেছি। তো ছাত্র অবস্থা থেকে সরাসরি আপনি যখন জাতীয় রাজনীতিতে যাবেন, তার আগে মিনিমাম একটা পলিটিক্যাল গ্রুমিং দরকার হয়। এনসিপি আসলে যেটি করেছে, সেটি জাস্টিসের ভারসাম্যটা তারা রাখতে পারেনি। এটাই আমি বলছি বারবার আমার ব্যাপারে। তো আমি যদি দোষ করে থাকি, তাহলে এনসিপি আমাকে শাস্তি দিতেই পারে। কারণ আপনার দোষটা কি ছিল? দোষটা তারা কিন্তু পরিষ্কার করেনি। দোষটা কি ছিল? আমার দোষটা তো আমি জানতে পারিনি। এই একজন যদি অপরাধ করে, তারও অধিকার রয়েছে তার দোষটা কি। তো আমার দোষটা কি আমি তো জানি না, আমি কি অপরাধ করেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একজন নিয়মিত শিক্ষার্থী, আমি সেখান থেকে একটি ফর্ম উত্তোলন করেছি। যদি ফর্ম উত্তোলন করাই, প্রার্থীর হওয়ার জন্য একটি ফর্ম যদি আমি উত্তোলন করি, সেটাই যদি অপরাধ হয়, সেটিও তাদের বলা উচিত ছিল যে মাহিন সরকারকে এই কারণে বহিষ্কার করা হলো। আমার বিরুদ্ধে আর্থিক কোনো অনিয়ম নেই, কিংবা চারিত্রিক কোনো স্খলনের অভিযোগ নেই, তারপরও আমাকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করার আগে অন্তত একটি নোটিশ দিতে পারতো। তাদেরকে আমি ইতিপূর্বেই জানিয়েছি যে আমার ডাকসু করার আগ্রহ রয়েছে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য, ছাত্রদের নিরাপত্তার জন্য আমি অনেক কিছু করেছি। তো সেই জায়গা থেকে তারা বলেছে তাদের সমর্থিত যে প্যানেল, তো সেই প্যানেল থেকে যেন করতে। তো তাদের সমর্থিত প্যানেল কারা? তাদের সমর্থিত প্যানেল যদি থাকে, সেটি কোনো না কোনো ছাত্র সংগঠন। যদি ছাত্র সংগঠনকে এনসিপি লালন করে, তার মানে তো দিন শেষে সেই লেজুর ভিত্তি এসে যাচ্ছে। তো এনসিপি তো তার জায়গা থেকে দাবি করছে যে তারা লেজুর ভিত্তিতে বিশ্বাস করে না। তো আমি বলেছি, যদি আমি জাতীয় রাজনীতি থেকে আপনাদের প্যানেলেই আমি ডাকসু করতে পারি, তাহলে অন্য প্যানেল থেকে ডাকসু করলে কি সমস্যা? তো এখান থেকেই হয়তো তারা আমাকে বহিষ্কার করে থাকতে পারেন, এটি তারা ভালো বলতে পারবেন। তো আমি প্রত্যাশা করেছিলাম যে তারা আমার প্রতি মিনিমাম জাস্টিসটুকু করবে। তো এটাই আসলে এনসিপির জন্যও ক্ষতিকর, কারণ আমি তো শুধু ব্যক্তি আমি না, তো আমারও শুভাকাঙ্ক্ষী আছে, আমারও পেছনে আরও সমর্থক গোষ্ঠী আছে। তো
তো যারা এনসিপিকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে। তো সেই জায়গা থেকে এটি এনসিপির জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো যে অন্যান্য যারা সদস্যবৃন্দ আছে তাদের বেলায় শোকজ নোটিশ দেওয়া হয়, কারণ দর্শানো পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমার সেই সুযোগটি হলো না। এটি আসলে পরবর্তীতে মানে যে জাস্টিস সিস্টেমের ভারসাম্য, যেটি একটি বড় দলের বৈশিষ্ট্য হয়, সেই ভারসাম্যে অনেকখানি ব্যত্যয় ঘটেছে বলে। জি, আপনি আরেকটি কথা বলেছেন যে লেজুর বৃত্তি। এই লেজুর বৃত্তির বিষয়টি আপনারা বলেছেন যে ছাত্ররা কখনো কারো লেজুর বৃত্তি করবে না, কিন্তু আমরা ডাকসুতে কিন্তু সেই বিষয়টি কয়েকটা ক্ষেত্রে দেখছি যে রাজনৈতিক সংগঠনের লেজুর বৃত্তি ছাত্ররা করছে। তাহলে আসলে উত্তরণটা কোন জায়গায় হলো? আসলে আপনি কি মনে করেন যে আমরা কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারছি? না, আমরা আসলে এখন পর্যন্ত সেই জায়গা থেকে বের হতে পারিনি। এখানে লেজুর বৃত্তির অবসানের জন্য যেটি উচিত ছিল, বা এখনো হয়তো সুযোগ থাকলেও থাকতে পারে, যে সর্বদলীয় একটি বৈঠক ডাকা, সেখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন বাম ডান প্রত্যেকে তার জায়গা থেকে সুপারিশ করবে যে আমরা আমাদের এই যে ভারসাম্য ক্যাম্পাসের মধ্যে, যে ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার জন্য এবং ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমরা আলাদা আলাদা প্রস্তাবনা দিব, এবং বর্তমান যে ঐক্যমত্য কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকাটা আর কি, সেই সর্বদলীয় ঐক্যের যে ফোরামটা সেটা রাখবে। এটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দায়িত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি করতে এই সংগঠনটি ব্যর্থ হয়েছে। তো ফলশ্রুতিতে কিন্তু এখন ক্যাম্পাসের মধ্যে দেখবেন যে বেশ ভারসাম্যহীনতা রয়েছে, এবং যে কোনো মুহূর্তে এখানে একটি দুর্ঘটনা ঘটতে পারে। তো লেজুর বৃত্তি যতদিন থাকবে ততদিন পর্যন্ত যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু সেই গণভবনমুখী যে রাজনীতি সেটির দিকে চলে যাবে। তো সাধারণ শিক্ষার্থী দিন শেষে সেই দাসত্বের শৃঙ্খলেই আবদ্ধ থাকবে। তো এখানে ভূমিকা রাখা উচিত, এবং আমাদের যেহেতু সূচনা ক্যাম্পাস থেকে, ক্যাম্পাসেই আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত। জি, আমি আরেকটি বিষয়, আমি গতকালই আপনি বলেছেন, আপনার কাছে এবার এটি উল্লেখ করতে চাই। আপনি বলেছেন যে এই প্যানেল, আপনার প্যানেলের কথা বলেছেন যে এই প্যানেল কোনো মন্ত্রীপাড়ার না, লন্ডন থেকে আসেনি, এটা ঢাবির সাধারণ শিক্ষার্থীদের প্যানেল। আসলে কি এরকম প্রভাব কি দেখছেন আপনি আসলে, বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটি ছাত্রদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনো তারা নিরপেক্ষভাবে বা লেভেল প্লেইং ফিল্ড এখনো তারা তৈরি করতে পারেনি, এই বিষয়ে আপনার মন্তব্য? অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে প্রশাসনের, তবেই না লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। যারা বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তাদের কাছে লজিস্টিক্স আছে, তাদের মিডিয়া সাপোর্ট আছে, তাদের সব কিছুই আছে। ফলশ্রুতিতে যারা স্বতন্ত্র প্যানেল দাঁড়াবে বা স্বতন্ত্র একা একা ইলেকশন করবে, তাদের কিন্তু সেটি থাকবে না। সেক্ষেত্রে তাদের যেন কোনো সমস্যা না হয়, কিংবা তাদের উপরে যেন কেউ অন্যায্য প্রভাব না খাটাতে পারে, সেজন্য প্রশাসনের তৎপর থাকতে হবে। কিন্তু প্রশাসন আগেই দেখা যাচ্ছে যে কারো না কারো প্রতি বায়াসড। বিগত দিনে কয়েকদিন আগে আমরা দেখলাম যে একদিন সময় বাড়ানো হলো। তো একদিন সময় বাড়ানোর ফলে কি মানুষের মনে বা সাধারণ শিক্ষার্থীদের মনে এটি ঢুকে গেছে যে এটি হয়েছে মূলত ছাত্র দলের যে প্যানেল তারা দিতে পারছিল না, চূড়ান্ত করতে পারছিল না, এটির কারণে। এবং ছাত্র দল কিন্তু স্বীকার করেছে তাদের প্যানেল চূড়ান্ত হবে। তারেক রহমান তিনি নিজে তারা এটি বলেছেন, হ্যাঁ, এটি তারা স্বীকার করেছেন। তো যদি এটি একেবারে নগ্নভাবে হয় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকবে না। আবার গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে, অর্থাৎ বাকচাষ, তারাও কিন্তু বিভিন্ন সময় ক্যাম্পাসে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, কিংবা তাদের যখন জন্মলগ্ন তখন কিন্তু ক্যাম্পাসে তারা রক্তপাত হানাহানি ঘটিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রশাসন স্টেপ নিতে পারেনি। তো এটি প্রমাণ করে যে ক্যাম্পাসে কারো না কারো প্রভাব রয়েছে এবং প্রশাসন কারো না কারোর প্রতি দুর্বল। প্রশাসন যদি এই বাকচাষের যখন জন্মলগ্ন তখন যদি ব্যবস্থা নিত, তখন আমরা বুঝতে পারতাম যে তারা নিরপেক্ষ, কিন্তু তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারেনি। সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় পরিপূর্ণভাবে ডাকসুতে এখনো নেই। তবে আমরা আশা রাখতে চাই যে ডাকসু যথাসময়ে হওয়ার কথা থাকলেও, যদিও একটু পরে হচ্ছে, কিন্তু এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি সৃষ্টি করতে না পারে তাহলে এখান থেকে এই ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আবারও মাঠে
নামতে পারে। জি, মাহিন সরকার, আমি আপনার কাছে আবারও আসবো। এ পর্যায়ে আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, মাহিন অনেক কথাই বলছিলেন, আপনি এই তার বক্তব্যকে কিভাবে দেখেন আসলে, বা সার্বিক অবস্থা? সার্বিক অবস্থা আমি যা দেখি সেটি হচ্ছে যে আমি তার মধ্যে একজন সৎ প্রার্থী দেখতে পাচ্ছি। আমার ধারণা যে এবারে ডাকসুতে একাধিক সৎ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা আমরা আশা করেছি সবসময়, যে দলের শক্তিতে বলিয়ান না হয়ে নিজের শক্তিতে বলিয়ান ছাত্ররা ছাত্রদের নেতৃত্ব দিবে, যে কিনা ছাত্রদের মধ্যে জনপ্রিয়, যার কিনা ছাত্রছাত্রীদের জন্য কাজ করার আগ্রহ আছে, যার কিনা সেই পরিমাণ পরিশ্রমের একটা পুরনো রেকর্ড আছে। এইরকম ছাত্রছাত্রীরা এসে ইলেকশনে দাঁড়াবেন এবং অন্য ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা চাই 5 জন ভালোর মধ্যে একজন ভালোকে বেছে নিতে। আমরা 5 জন খারাপের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নিতে চাই না, যেটা আমরা অতীতে দেখেছি। আমি নিজে যখন ছাত্র রাজনীতি করেছি আমি দেখেছি ফেন্সিডিল আসক্ত ছাত্র নেতাকে বেছে নেওয়া হয়েছে। কেন বেছে নেওয়া হয়েছে? কারণ তিনি নাকি লড়াই করতে পারেন, মারামারি করতে পারেন। নির্বোধ যখন ফেন্সিডিলকে আসক্ত হয়ে যায়, সে তো সবার সাথেই মারামারি করতে পারে, এর জন্য তো আসলে ছাত্র রাজনীতি করার দরকার হয় না। তো সেই ফেন্সিডিল আসক্ত ছাত্র নেতা নির্বাচনের রাজনীতি আমি তখনই পরিত্যাগ করেছি। কিন্তু এই যে আজকের যে ছাত্র রাজনীতি, এটা আমাদের মধ্যে আশা জাগাচ্ছে যে ছাত্ররা তাদের নিজেদের জন্য কাজ করতে চাইছে। এবং মাহিন যে বহিষ্কৃত হয়েছে, আমি মনে করি যে এটা একটা চমৎকার দিক, যে সে নিজে ছাত্রদের জন্য কাজ করবে, তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে এক অর্থে, যে সে ডাকসুতে কাজ করতে চায়। আমি তো এটাকে অভিবাদন জানাই যে সে এরকম একটা ঝুঁকি নিতে পেরেছে। কেন ঝুঁকি নিয়েছে? কারণ সে আসলেই ছাত্রদের জন্য কাজ করতে চায়। না হলে অন্যদের মতোই সে কোন আসনে সাংসদ হবে, কোথায় গিয়ে কোন মিটিংয়ে কোন কমিটিতে বসবে সেটা নিয়ে ব্যস্ত থাকতো। সে তো সেটা থাকে নাই। এবং আমি এখানে আরো কয়েকজনের নাম বলতে চাই না, তারা আছেন, আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে। তারা কিন্তু আসলেই ছাত্রদের জন্য কাজ করতে চায় বলে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু যে অভিযোগগুলি সে করেছে তার মধ্যে কিছু কিছু প্রণিধানযোগ্য। একটি হচ্ছে, সত্যিই যদি একটি দলের প্যানেল হয় নাই সেই জন্য একদিন পেছানো হয়ে থাকে, সেটা ঠিক হয় নাই। বরং তাদেরকে বলা উচিত ছিল যে তোমরা সময় মতো জমা দিতে না পারলে আমরা এই প্যানেল গ্রহণ করব না। কিন্তু এটা কেন করে আসলে প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে অধিকতর গন্ডগোল করতে পারবে এমন কাউকে যদি সে মনে করে যে ক্ষমতা আছে, তাহলে তার কথা শুনতে শুরু করে শান্তি রক্ষার্থে। অশান্তি যে করে আমরা তার কথা শুনতে শুরু করি শান্তি রক্ষার জন্য, এটা ঠিক না। এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই। হলে একদিন না, 7 দিন বাড়িয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে আরো যদি লোকজন থাকে তারাও আসতে পারে। শুধু এটা কেন এত প্রশ্নবিদ্ধ হয়েছে? কারণ একদিন বাড়িয়েছে, সেই জন্য। আরেকটি হচ্ছে, ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আমরা অতীতে রাজনৈতিক দলগুলির মধ্যে দেখেছি। ফলে আমরা হতাশ হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে হতাশ হয়েছি যখন দেখেছি যে সে নির্বাচন করতে চেয়েছে বলে তার দল তাকে কোনো ঘোষণা না দিয়ে, কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়ে তাকে সরাসরি বহিষ্কার করে দিয়েছে। তাদের দলের 2-1 জনের সাথে আমার পরিচয় আছে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এটা নাকি তাদের গঠনতন্ত্রে আছে, যে সে কি জানতো না গঠনতন্ত্রে আছে, তো সে তো জেনে শুনেই করেছে, তাই আমরা সরাসরি বহিষ্কার করে দিয়েছি। কিন্তু অনেকে তো কারণ দর্শানো হয়েছে। এটার ব্যাপারে তারা বলেছে ওগুলা নিয়ে তদন্ত করা যায়, তারটা তো দেখাই যাচ্ছে সে কথা শুনে নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে যে কথা শুনে নাই, সে কি কোনো খারাপ কিছু করার জন্য কথা শুনে নাই, কিংবা সে কি এমন কোনো কাজ করেছে যেটার জন্য প্রশ্ন উঠেছে মানুষের মনে, যে সে কেন ওইখানে গিয়েছিল, কি জন্য গিয়েছিল, কার সাথে গিয়েছিল, কার সঙ্গে কথা বলেছিল, এরকম কোনো রহস্য আছে? কিচ্ছু নাই। সে ছাত্র, এবং ডাকসু না শুধু, বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র সংসদ হয়, যে কোনো সাধারণ ছাত্রের অধিকার আছে সে নির্বাচনে দাঁড়াতে পারবে। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি তার কথায়, যে তাকে বলা হয়েছে যে তাদের সমর্থিত প্যানেলে কেন দাঁড়ায় নাই, বা তাদের অনুমতি ছাড়া দাঁড়ায় নাই। সম্ভবত এইটাই, তাই না? তো এইটা কেন হবে? অনুমতি নিয়ে দাঁড়াইতে হবে কেন? আর সে যে প্যানেলে থাকতে চায় সেই প্যানেলে থাকবে। কারণ এনসিপি তো আমাদেরকে বলেছে তাদের কোনো সরাসরি সমর্থিত ছাত্র সংগঠন নাই। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছে যে আদর্শিকভাবে তাদের মতো, কিন্তু তারা বলেছে ওইটার উপরে তাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই, এটা একটা আলাদা সংগঠন। উমামা ফাতেমাকে তারা আলাদাভাবে ওইটার নেত্রী বানিয়ে দিয়েছিল। তাই যদি হয় তাহলে ডাকসুর মধ্যে কেন তারা চেষ্টা করবে যে কে কোথায় দাঁড়িয়েছে? বরং এনসিপি তো বাংলাদেশের সকল তরুণদের দল। যখন আন্দোলন করেছে তখন তো আমরা জেনেছি যে এই আন্দোলনের নেতারা হচ্ছে বাংলাদেশের সকল তরুণদের নেতা। হঠাৎ কোনো নির্বাচন আসলেই কেন এরকম অবস্থা হচ্ছে যে তখন তারা সকল ছাত্রদের না থেকে নিজেদের ছাত্রদের হয়ে যাচ্ছেন, অন্যান্য দলের মতোই? জাতীয়তাবাদী দল এটা বলতেই পারে, ছাত্র দল তাদের বহু পুরনো সংগঠন।
আজকে যদি আওয়ামী লীগ থাকতো তারাও বলতে পারতো যে ছাত্রলীগ তাদের সংগঠন, জামাত ইসলাম বলতেই পারে ছাত্র শিবির তাদের সংগঠন। কিন্তু এনসিপি তো সকলের, এবং এনসিপির মেম্বাররা আমার ধারণা যে সব প্যানেলেই থাকতে পারে, তাদের পছন্দ অনুযায়ী বন্ধুদের সাথে দাঁড়াবে। আমি সবসময় মনে করি যে দল বলে, এমন যে সরকার বলে যে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল থাকতে পারবে না, সেই সরকার যখন ছাত্রদের রাজনীতি হয় তখন বলে রাজনৈতিক দল থাকতে পারবে। এটা একটা পরস্পর বিরোধী অবস্থান। স্থানীয় সরকার নির্বাচনে বরং সাধারণ মানুষের প্রচুর রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু মাত্র 4-5 বছরের জন্য একটা ছাত্র একটা ইনস্টিটিউটে প্রবেশ করে, সে ওই 4-5 বছর বন্ধুদের নিয়ে দল গঠন করে বা বন্ধুদের সংঘ গঠন করে কেন ইলেকশনে দাঁড়াতে পারবে না? কেন তাদেরকে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে দাঁড়াতে হবে? ছাত্র থাকলে তাকে লেজুর বানানোর জন্য রাজনীতি করাবেন, আর এলাকাতে আপনার লোকেরা মারামারি করবে, গন্ডগোল করবে, সেই ভয়ে আপনি এটা দিবেন না, এই কি বলে প্রতীক দিবেন না, না দিয়ে বলবেন যে পারো জিতে আসো, যে জিতবা সেই আমার। ব্যাপারটা কেমন না? এইগুলি হচ্ছে আমাদের প্রচলিত রাজনীতির দুর্বলতা, এবং সেই দুর্বলতা আমি লক্ষ্য করছি যে এখনো তারা বজায় রেখেছে। আপনি দেখেন মেয়েরা বের হয়ে গেল রোকেয়া হল থেকে, হলে চলবে না, কিন্তু ডাকসুর মধ্যে আবার চলবে। ডাকসুতে কিন্তু দলভিত্তিক নির্বাচন হচ্ছে, হলের মধ্যে তাহলে কেন চলবে না? তো এইরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে যেগুলি আমাদেরকে প্রশ্ন করায় আসলে। তবে আমি এই প্রথম আমি দেখছি যে আমার মানে আমি যে কথাগুলি বললাম মনে হচ্ছে আমি মাহিনের ইলেকশনে ক্যাম্পেইন করছি, আসলে সেটা করছি না। আমি আরো নাম বলতে পারি, আমি মেঘমল্লারকে চিনি, এই ছেলেটিও রাজনীতি করে, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। একটা চমৎকার ছেলে, বাংলাদেশকে ভালোবাসে। আমরা মনে করি যে সমস্ত ছাত্র রাজনীতিতে যারা আছেন সকলেই বাংলাদেশকে ভালোবাসবেন এবং বাংলাদেশের জন্য রাজনীতি করবেন, বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি দাওয়া তুলে ধরবেন, তারা কথা বলবেন ছাত্রছাত্রীদের বেতন নিয়ে, হলের অবস্থা নিয়ে, শিক্ষার মান নিয়ে, শিক্ষকদের মান নিয়ে, ছাত্রছাত্রীদের সুবিধা নিয়ে, এইগুলি নিয়ে তারা কথাবার্তা বলবেন, কিন্তু সেইগুলো আমরা খুব একটা দেখি না। জি তুষার ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার মাহিনের কাছে আসতে চাই। মাহিন, আপনি এনসিপির রাজনীতির সঙ্গে দুদিন আগেও জড়িত ছিলেন, এবং আমি একটা বিষয় জানতে চাই যে আসলে এনসিপির রাজনৈতিক যে নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো বা এই ধরেন বহিষ্কার এর মতো সব সিদ্ধান্তগুলো, এগুলো আসলে কারা নেয়? কি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নাকি এককভাবে কোনো সিদ্ধান্ত হয়? সম্মিলিত বলতে কয়েকজনের ফোরাম আছে, সেখানে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আমার ক্ষেত্রে নেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারণ সম্মিলিত সিদ্ধান্ত নিলে সবসময় তাদেরকে শোকজ করা হয়। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এখানে ব্যক্তিগতভাবে কেউ হয়তো নিয়ে থাকতে পারে। আমি এটি আসলে এখনো জানতে পারিনি। জানতে পারতাম যদি তারা আমার সাথে যোগাযোগ করতো কিংবা পরবর্তী সময়ে আলোচনার তারা আগ্রহ দেখাতো, তো সেক্ষেত্রে আমার জানার সুযোগ ছিল। জি, এবার নির্বাচনের প্রসঙ্গ আসি। আপনি রাকসু নির্বাচনে আপনার আসলে লক্ষ্য কি, কিভাবে আসলে আপনি দেখতে চান? আপনি নির্বাচন করছেন, আপনি কি করতে চান আসলে নতুন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019 সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আমি আবাসিক শিক্ষার্থী হিসাবে উঠি। তো আবাসিক শিক্ষার্থী হিসাবে সেখানে ওঠার পরে আমি যতগুলো প্রতিকূলতা দেখেছি এবং একাডেমিক্যালি যতগুলো প্রতিকূলতা ফেস করেছি, সবগুলো সমস্যার সমাধানই আমার মূল উদ্দেশ্য। তবে আমার যে ইশতেহার বা লক্ষ্য, সেই লক্ষ্যের জায়গাতে অবাস্তব কোনো কিছু থাকবে না কিংবা মুখরোচক চটকদার কোনো কিছু থাকবে না। আমি 1 বছরের মধ্যে যতটুকু বাস্তবায়ন করতে পারবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নয়নের রোডেও আমি যতক্ষণ না পর্যন্ত আমি উঠাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ওই 1 বছরের যে ক্যাম্পেইন সেটি আমার ইশতেহারে থাকবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত যে কারণে সামনে এগিয়ে যেতে পারছে না কিংবা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের যে অবনমন, সে অবনমনের জায়গাগুলোতে আমি কাজ করব যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের মধ্যে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে। সবচেয়ে বড় সমস্যাটা কি মনে হয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আসলে প্রধান কি সমস্যাটা কি আসলে? সবচেয়ে বড় সমস্যা যদি ধরি, পর্যায়ক্রমিক ভাবে বলতে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো আবাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংখ্যা, বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে, তারা আসলে তাদের জায়গা থেকে বলা চলে এখন সর্বশেষ যে 2টি ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে, 51 এবং 52% শিক্ষার্থী হলো নারী, এবং সর্বসাকুল্যে এই ডাকসুতে ভোটার তালিকায় প্রায় 48% হলো নারী। অর্থাৎ
অর্ধেক, এবং সর্বশেষ 2 ব্যাচের ক্ষেত্রে হিসাব করলে তারা অর্ধেকেরও কিছু বেশি সংখ্যক হলো নারী, কিন্তু তাদের হল আছে মাত্র 5টি। তো সেই জায়গা থেকে তাদের যে আবাসন সংকট, এই সংকটটি কাটিয়ে ওঠা দরকার। আমরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দচন্দ্র দেব, যিনি শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে, তার দান করা জমি আছে কিছু, সেটি হলো ধানমন্ডির এদিকে। তো সেই জমিগুলো নিয়ে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও যারা খাস জমি হিসেবে দিয়ে দিয়েছেন, তো সেই জমিগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ধার করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেনি, কিংবা এটি নিয়ে কেউ আলোচনাও করেনি। তো আমার এটি অন্যতম একটি লক্ষ্য থাকবে যে আবাসন সংকট দূর করা। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সকল শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক বন্ধন থাকে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে বোঝাপড়া ভালো থাকে, সেজন্য একটি সর্বদলীয় ফোরাম আমার সৃষ্টি করার উদ্দেশ্য আছে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মারামারি, হানাহানি কিংবা রক্তপাত না ঘটে। তো এগুলো আমার মূল ফোকাসে থাকবে। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার বিল্ডিং, সেখানে আসলে এখনও ডিজিটালাইজড হয়নি। 100 বছরের পরেও সেখানে আমরা ডিজিটালাইজেশনের কোনো ছোঁয়া দেখতে পাইনি। তো সেইখানে আমার পরিপূর্ণ ডিজিটালাইজ করার ইচ্ছা আছে। এর পাশাপাশি ক্লাসরুমগুলোতে আমরা দেখি যে অ্যাটেন্ডেন্স নিতেই মোটামুটি 15-20 মিনিট চলে যায়। যদি 100 জন শিক্ষার্থী থাকে, সেখানে অ্যাটেন্ডেন্স নিতেই সময় চলে যায়। তো এটা আসলে ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা আমি করব যদি আমি নির্বাচিত হয়ে আসতে পারি ইনশাআল্লাহ। জি, আমরাও সেই আশা করি যে আপনি ভালো ভালো কাজ করবেন। তুষার ভাইয়ের কাছে আসবো এই পর্যায়ে। আসলে ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে চাই। আপনি বলছিলেন যে ছাত্র রাজনীতির সঙ্গে আমরা জানি আপনি অনেকদিন ছিলেন। আমরা একটা জিনিস দেখি যে ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত হন, এক পর্যায়ে দেখা যায় যে তারা কোনো না কোনো দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এইসব বিষয়ের সঙ্গে জড়িয়ে যান। কেন তারা জড়িয়ে যান, বা কি তাদেরকে কি উপর থেকে এইগুলি বলা হয়, নাকি তারা স্বপ্নদিত হয়ে কাজগুলি করেন? এগুলি উপর থেকে আশকারা দেওয়া হয়। এগুলি আমরা যখন ছোট ছিলাম আমরা অত দেখি নাই। খুব বড় জোর ক্যান্টিনে কেউ খেয়ে বাকি রেখে দিত, শোধ করতো না। অথবা ধরেন কখনো কখনো ঠিকাদাররা কাজ করতে আসলে তাদের কাছ থেকে 2-1 হাজার টাকা নিয়ে চকি কিনতো, কিংবা ধরেন একটা ক্যারাম বোর্ড কিনতো। এই টাইপের ছিল। খুব বড় ধরনের চাঁদাবাজি দেখিনি। তবে গণতান্ত্রিক সরকার আসার পরে 90 সালের পর থেকে চাঁদাবাজির পরিমাণ অনেক বেড়েছে। আমরা ভাবতাম যে স্বৈরশাসন খুব খারাপ, কিন্তু আমার একটা উপলব্ধি যে আমরা যখন 90-এর গণ অভ্যুত্থান করলাম, তারপরে 91, 92, 93 সাল থেকে ধীরে ধীরে দেখলাম ছাত্র রাজনীতি কলুষিত হয়ে উঠতে শুরু করলো এবং এই চাঁদাবাজদের পরিমাণ প্রতিবারই বৃদ্ধি পেতে থাকলো। এবং আরেকটি বড় জিনিস যেটি হয়েছে, আগে ছাত্র রাজনীতিতে এই চাঁদাবাজি করা যেত না, কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে ঘিরে এত নির্মাণ কাজ, এত ধরনের কন্ট্রাক্টরের চল ছিল না। কিন্তু আমরা দেখলাম যে এই বিশেষ করে গত 16 বছরে একাধিক নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছিল, প্রচুর উন্নয়ন, প্রচুর হোস্টেল, এটা সেটা নানান কিছু। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যত নির্মাণ তত চুরি। তো এই যত নির্মাণ তত চুরির মধ্যে তারা নিজেরা গিয়ে ভাগ বসিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ফোনের আলাপ আপনার নিশ্চয়ই মনে আছে। এরকম সব জায়গায় হয়েছিল। এবং সেই যে সেই তরিকা এখনো বলবৎ আছে। আপনি দেখবেন যে নেতা হলেই মাইক্রোবাস থেকে যেন চলে আসে, বড় ভাইরা মাইক্রোবাস পাঠায়, প্রাডো গাড়ি পাঠায়। এটা তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি। সেই জায়গা কিন্তু বদল হয় নাই, এবং এইটা হয়েছে। এবং এই টাকাটা নিয়ে তারা কি করে, একদিকে তারা নিজেদের ব্যক্তি স্বার্থে তো খরচ করে, আবার এই টাকাটা দিয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে এক ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রাখে। বড় ভাইয়ের কাছে গেলেই কিছু টাকা বের করে বলে, যা সিঙ্গারা আন, চা আন, সমোচা আন, অমুক জায়গায় হোটেলে যাই, খাই দাই, এটা বানাই সেটা বানাই। এই টাকাটা তারা সেইভাবে খরচ করে কালো টাকাটা কালো পথে খরচ করেন। তো এই জিনিসগুলি ছাত্র রাজনীতিতে হয়েছে। এবং আপনি দেখেন এই জায়গা থেকে খুব একটা ছাত্র রাজনীতি সরে আসে না এখনো পর্যন্ত। এটা যদি সরিয়ে আনার জায়গা আসে, এটা খুবই ভালো হবে। ও অনেকগুলি প্রতিশ্রুতির কথা বলেছে, আমার শেষেরটা খুব ভালো লেগেছে। আমরা সবসময় দেখতাম যে আদু ভাইরা ছাত্র নেতা হতে থাকে এবং এরা ক্লাস করে না। এরা বিশ্ববিদ্যালয়ে যায়, মধুর ক্যান্টিনে বসে থাকে, টিএসসিতে ঘোরাঘুরি করে, রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে থাকে, কিংবা একটা ব্যানার বানিয়ে জুতা হাতে লোকজনকে ডাকাডাকি করে। এগুলো হচ্ছে এদের কাজ। অ্যাটেন্ডেন্স চালু হলে যদি আঙ্গুল দিয়ে ঢুকতে হয়, এরা তো অধিকাংশ লোক জীবন আর পাশ করতে পারবে না। ফলে ছাত্র নেতারা ওকে বাধা দিবে যে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স লাগানো যাবে না। কারণ এরা কি করে, প্রত্যেকবার পরীক্ষার আগে গিয়ে বলে দেশের জন্য এত কাজ করেছি, ছাত্রদের জন্য এত কাজ করেছি, আমি কেন অ্যাটেন্ডেন্স দিব, আমি অ্যাটেন্ডেন্স ছাড়াই পরীক্ষা দিব। তো এইটা যদি সে করতে পারে বন্ধু, আমি মনে করবো যে এইটা সবচেয়ে বড় একটা কাজ, যে ছাত্ররা তার আঙুলের ছাপ দিয়ে ক্লাসে ঢুকবে, কিসের অ্যাটেন্ডেন্স, কম্পিউটার হিসাব রাখবে।
এইটা একটা বিরাট কাজ হবে। আরো যে কাজগুলি বলেছে তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পতিত জমি উদ্ধার করা। বিশ্ববিদ্যালয়ের পতিত জমি, আপনি বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের মোড়টা পার হইলে ওই পাশে নীলক্ষেতের মার্কেট কার জমি? এটা কিন্তু একটা প্রশ্ন আসলে। এবং এই যে পলাশীর মোড় থেকে শুরু করে এই যে বিরাট অংশটা ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত, এখানে কোনায় কোনায় বিভিন্ন জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের জমি আছে। এবং বিশ্ববিদ্যালয়ের এই জমি যদি সত্যি সে উদ্ধার করতে পারে, আমি মনে করবো সে ঢাকার মেয়র হইতে পারবে। বুঝছে? তো এইটা হচ্ছে দ্বিতীয়টা। আর বাকি যেগুলো বলেছে, আমি মনে করি লাইব্রেরিটাকে খুবই ডিজিটালাইজ করা দরকার, যাতে যে কোনো সময় যে কোনো ছেলে গেলে সেখান থেকে নিজের প্রয়োজনীয় বইপত্রগুলি কপি করতে পারে। মাইক্রোফিল্ম ছিল এক সময়, সেটা তো না। আমি মনে করি ডিজিটালাইজ করে যাতে সে কিন্ডল বা কিছুর মধ্যে একটা রিডারের মধ্যে, ই বুক রিডারের মধ্যে নিয়ে ফেলতে পারে তার পছন্দের বইগুলা। তাহলে অনেক দামি বই তাদেরকে কিনতে হবে না। এরকম অনেক কাজ করা আছে। টিএসসিটাকে অনেক আধুনিক করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের যে খাবারের ব্যবস্থা, এটাকে অনেক আধুনিক করা সম্ভব। অনেক কিছু আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, আমি মনে করি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কিছু কিছু সম্পদে একেবারে পরিপূর্ণ। যেমন তাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ড। তাদেরকে প্রচুর জমি দিয়ে সরকার বানিয়ে দেয় এটা। তারপর হচ্ছে ভিতরে একটা পরিবেশ রক্ষা করার মতো একটা সুযোগ। অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেয়াল দিয়ে প্রতিরক্ষা দিতে হয়, কিন্তু এদের এত জায়গা আছে, তারা চাইলে চমৎকার একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে এখানে। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি এসি লাগিয়ে ঠান্ডা করে একটা অপ্রাকৃতিক পরিবেশ তৈরি করে ভিতরে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি, পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাকৃতিক পরিবেশ। এইখানে ঢোকার পরে ছেলে মেয়েরা পরিবেশ দূষণ কি করে বন্ধ করতে হয়, পরিবেশ কি করে রক্ষা করতে হয়, একটা ছোট্ট জায়গাকে মশামুক্ত কিভাবে রাখতে হয়, মানে অনেক কিছু শেখার আছে তাদের। কিন্তু সেগুলো না করে তারা কি করে, তারা এখানে আয় সেখানে আয় ডাকাডাকি করে। এইখানে আয় সেখানে আয় ডাকাডাকির রাজনীতিটা বন্ধ করতে হবে। ছাত্ররা যাবে ক্লাসে, বলবে ক্লাসে আয়, ছাত্রদেরকে বলে ওইখানে আয় সেখানে আয়, গাছের তলায় মোড়ে আয়, এইটা বন্ধ করতে হবে তাদেরকে। এই গাছের তলে আয়, মোড়ে আয়, রাজুতে আয়, মেট্রো রেলের নিচে আয়, সোহরাওয়ার্দীতে আয়, এই আয় আয়টা বন্ধ করতে হবে। আয় আয় বন্ধ করতে পারলে হায় হায়টা বন্ধ হবে। জি, আমাকে এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং মাহিন সরকার, ডাকসু নির্বাচনের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী এবং সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি মাহিনকে দিয়ে আবার এই পর্ব শুরু করতে চাই। মাহিন, আমরা একটু পেছনের দিকে ফিরে যেতে চাই, মানে আমরা সেই ঘটনার দিকে ফিরে যেতে চাই যখন আপনি বলেছিলেন যে মানি না। আসলে সেই সময় আপনারা কিভাবে এই কাজটা চালিয়ে নিয়ে গেছেন? আপনাদের কিভাবে, আসলে কোন প্রক্রিয়ায়? 24-এর গণ অভ্যুত্থান অনেক বেশি আমাদের জন্য কঠিন ছিল, কারণ আমরা তো কেউ এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। 24-এর গণ অভ্যুত্থানের একটি পর্যায়ে ছিল যখন অনেক বেশি হতাহত হচ্ছিল, ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল এবং সারা দেশে কারফিউ চলছিল। তো সেই মুহূর্তে বিভিন্ন জায়গায় আমাদের যারা আন্দোলনকারী তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং তারা প্রচুর পরিমাণে হতাহত হচ্ছিল। বিশেষত ওই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উত্তরার যে দিকটা আছে সেখানে অনেক বেশি প্রতিরোধ গড়ে তুলেছিল এবং ছাত্র জনতা অনেক বেশি হতাহত হয়েছিল। সেই জায়গা থেকে আমরা উত্তরায় যাই এবং উত্তরায় যাওয়ার পরে আমরা কিন্তু আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়। আমরা সেখান থেকে বিভিন্ন জনের সহায়তায়, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন এবং ব্যক্তিবর্গের সহায়তায় আমরা সেখান থেকে কোনো মতে একটি সেফ হাউসে যাই। তো সেফ হাউসে যাওয়ার একদিন পরে, অর্থাৎ 28 জুলাই, আমরা দেখতে পারি যে গান পয়েন্টে আমাদের যে 6 জন সমন্বয়ক তাদেরকে জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। তো তারা যখন স্টেটমেন্ট দেয় আমরা অনেকখানি বিচলিত হয়ে গিয়েছিলাম, এটাই সত্য কথা। তো সেখান থেকে আমরা ভাবতেছিলাম আসলে আমরা যে এখন আবার শুরু করব সেক্ষেত্রে মানুষ আসবে কিনা, কেননা তারা অধিকাংশই ছিল আমাদের চাইতে সিনিয়র এবং তাদের সাথে সব কিছু আমরা ডিসকাস করে সিদ্ধান্ত নিতাম। তো সেই জায়গা থেকে আমরা কিছু ভেবেছি, তারপরে আমরা ঘোষণা দিয়েছি আমাদের ঘোষণা। এবং সেখানে আমার সাথে আরও যারা ছিল, রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ এবং আমাদের দূরবর্তী স্থানে ছিল আব্দুল কাদের। তো সেই জায়গা থেকে আমরা কয়েকজন কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানি না, এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে
এটি আমরা অস্বীকার করি এবং তাদেরকে জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমাদের কর্মসূচি কাল থেকে আবার শুরু। তো সেই সময়টিতে আসলে খুব ইচ্ছা করছিল যে বাবা মার সাথে একবার কথা বলার, কারণ আমরা জানতাম যে এটার পরিণতি কত ভয়াবহ হবে, কিন্তু সৌভাগ্যবশত হাসিনা পালিয়েছে দেশ থেকে। তা না হলে আমরা জানতাম যে আসলে কী পরিণতি অপেক্ষা করছে, এবং আমাদের পরিবার অনেক দুশ্চিন্তায় ছিল এবং ওই সময় আমরা পরিবারের সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম, কারণ তাদের প্রতি তো আমাদের সেই আবেগটুকু সবসময় কাজ করে। কিন্তু তারপরও আমরা সেটা যতটুকু সম্ভব চেপে যাওয়া সেটা করেছিলাম। জি, আমি আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। তুষার ভাই, পাথরের যে ঐক্যবদ্ধ প্রেম, পাথর প্রেম, সেই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজকে। সেই প্রতিবেদনের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন। এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল। এনফোর্সমেন্ট অভিযান শেষে দুদক ঢাকায় একটি প্রতিবেদন পাঠিয়েছে। এতে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু ব্যক্তিরা যোগসাজশ করে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিশেষ করে ৩ মাস ধরে পাথর উত্তোলন চলতে থাকে। সর্বশেষ ১৫ দিন আগে নির্বিচারে পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়। এতে প্রায় ৮০% পাথর তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকাটি অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে। আমাদের রাজনীতিবিদরা সারা জীবন রাষ্ট্রের সম্পদ এবং জনগণের সম্পদ লুট করেছেন, এবং যত বড় রাজনৈতিক দল তত বেশি লুটেরা। রাজনৈতিক দল লুটেরা, পুঁজিপতি লুটেরা, রাজনীতিবিদ, এলাকার সাধারণ শীত কাটা চোর থেকে গাঁট কাটা চোর থেকে শুরু করে ডাকাত, বদমাইশ, চাঁদাবাজ যা আছে এদেরকে জায়গা দিয়েছেন। এগুলি হচ্ছে তাদের আশ্রয় কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র, এবং তারপরে নেতা তৈরি হওয়ার কেন্দ্র। এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে এই কারণেই মানুষ ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করেছিল। সেই ঘৃণার প্রবল বহিঃপ্রকাশ ঘটেছে এই গত বছর জুলাই মাসে, যেখানে আসলে কিন্তু এই ঘৃণা আসলে কি শুধুমাত্র গণতন্ত্র ছিল না এই কারণে, অগণতান্ত্রিক শাসনের ভেতর দিয়ে যে অসংখ্য লুটেরা তৈরি করা হয়েছিল এটার পেছনে। ব্যাংকে গেলে আপনি টাকা তুলতে পারছেন না, অথচ ব্যাংকে আপনার টাকা কাগজে কলমে আছে, সেই টাকা এখনো তুলতে পারছে না। এখনো গেলে বলে যে ৫,০০০ দিব, ১০,০০০ দিব। এখানে প্রত্যেকে আক্রান্ত হয়েছে, কারণ বড় বড় ব্যাংকগুলি এখানে আক্রান্ত হয়েছে। ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংক, যেখানে কিনা সাধারণ মানুষ মনে করে যে সে একটু ধর্মীয় কারণে গিয়ে টাকা রাখছে, সে পর্যন্ত লুট হয়ে গিয়েছে। এটা যেমন একরকম, আপনি দেখবেন যে পাথর শুধু না, বালু, পাহাড়, নদী পর্যন্ত নাই করে দেয়। নদী খেকো হয় তারা। একদিকে নদী খুঁড়ে বালু তোলে, আবার আরেক জায়গায় সেই বালু ফেলে নদী ভরাট করে আবাসিক কেন্দ্র বানায়, কি বলে, রিয়েল এস্টেট কোম্পানি বানায়। এবং আপনি দেখবেন যে আপনি পূর্বাচলটা পার হন, রূপগঞ্জের দিকে যেতে থাকেন, আপনি চারপাশে দেখবেন নদী একদিকে খুঁড়ে ফেলছে, আরেকদিকে নদী ভরাট করছে, এবং ভরাট করে একের পর এক জমি বিক্রি হচ্ছে, যার কোনো হিসাব কিতাব নাই। এই যে অবস্থাটা তৈরি করেছে, এখানে দেখেন ঐক্য কি চমৎকার, এখানে সবাই আছে, প্রশাসনও আছে। দুদক যে বলেছে, এখানে ওই পতিত দোসর আওয়ামী লীগও আছে। বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ খারাপ থাকে না, বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ চোর থাকে না। বালু তোলার সময় বালুতে বালুতুতো ভাই, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তখন তাদের ভাই। এইটা হয়েছে, এটা কত বড় জঘন্য ব্যাপার আপনি চিন্তা করতে পারেন। এবং পাথর তুলে জায়গাটাকে এক জায়গায় করে ফেলেছে, একেবারে পাথর শূন্য বালুচরে পরিণত করেছে। এবং আজকে আমি পত্রিকাতে দেখেছি যে শুধু ওই সাদা পাথরের এলাকা না, বিছানাকান্দি থেকেও নাকি লুটপাট হয়ে গিয়েছে। আবার দেখেন চাঁদপুরে বালু খেকো নামে একজন ছিলেন আন্দোলনের সময়, তিনি জনরোষে নিহত হয়েছেন, কিন্তু বালু তোলা কি বন্ধ হয়েছে? আপনি দেখেন প্যারাবন ধ্বংস করে দিয়েছে, সেখানে চিংড়ির ঘের বানাবে সেই জন্য। যেখানে পরিবেশ বাঁচাবো বলে জুলাইকে যেন একটা ঘোষণা করলেন, আমি দেখলাম সেখানে বলেছে ভবিষ্যতে পরিবেশই হবে আমাদের এই বাংলাদেশকে শাসনের একটি মূল মন্ত্র, পরিবেশকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। 11 মাস ক্ষমতায় আছে, পরিবেশ কিছু বাঁচাইতে পারে না, নিজেরা যেটা বাঁচাইতে পারে না সে রাজনীতিবিদদেরকে বসে বাঁচাইতে, যে রাজনীতিবিদরা এটা চুরি করে, যারা উৎসাহ দিয়েছে তাদের লোকজন এটা করেছে। তাহলে দেখেন একটা সনদ বানিয়েছে, সনদের মধ্যে বলেছে পরিবেশই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেরা পরিবেশ বাঁচাইতে পারে না, আবার এই দায়িত্ব দিয়েছে তাদেরকে যারা অলরেডি এই সময়ে বসে পরিবেশ খেয়ে ফেলছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, আমরা কোথায় আশা করেছিলাম?
এইখানে আশা করেছিলাম। কারণ আমাদের যে বয়স, তাতে এই বাংলাদেশে আমরা চাইলেও আর কয় বছর, 20 বছর, 10 বছর, আমরা জানি না কে কতদিন, কিন্তু একটা সাধারণ মানুষের আয়ু অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু 73। সেই হিসেবে আমরা 73 পর্যন্ত যদি নিজেদের জীবন হিসাব করি, আমাদের কার হাতে কয় বছর আছে আমরা হিসাব করতে পারি। কিন্তু তার হাতে তো আছে অন্তত 50 বছর বা 48 বছর। তো সে তো আগামী দিনের বাংলাদেশটা চালাবে। এই যদি অবস্থা হয় এবং এই সময় যদি এখানে আমরা এনসিপির নামটাও দেখি, তখন আমাদের খুবই মন খারাপ হয়। কারণ বাকিদেরকে আমরা চিনি, বাকিদেরকে আমরা এই কাজগুলি করতে দেখেছি বছরের পর বছর, কিন্তু আমরা তো ধরে নিয়েছি যে এই যে নতুন দল, তারাই তো এই পরিবেশটাকে বাঁচাবে, তারাই তো এই বাংলাদেশটাকে বাঁচাবে। এই বাংলাদেশকে যদি কেউ ভবিষ্যতে সত্যি আমাদের স্বপ্নের জায়গাতে নিয়ে যেতে পারে, এই তরুণরাই তো করতে হবে, কারণ এইটাই তাদের বাংলাদেশ। তারা তাদের বয়সের কারণে বেঁচে থাকবে আরো 50 বছর। তো এইখানে আমরা খুব আশাহত হয়েছি। এনসিপির নামটা আমি দেখতে চাই না। অন্যরা আমরা জানি তারা কে কি করেন, আমরা রাজনীতিবিদদেরকে বহুদিন ধরে চিনি, আমরা জানি না। আমরা টক শোতে যখন লোকজনকে ডাকতাম আমরা জানতাম কে এসে চোখ তুলে নিতে চাইবে, কে এসে ধমক দিবে, আমরা চিনি সবাইকে তাদের। আমি আবার মাহিন সরকারের কাছে আসতে চাই। মাহিন সরকার, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আসলে লুটপাট, দুর্নীতি, খারাপ কাজের সঙ্গে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই। আপনি তো আসলে তরুণ রাজনীতিবিদ শুরু করেছেন, আপনি বড় বড় দায়িত্ব পালন করছেন। এই সময় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দায়িত্বে ছিলেন। সেইখানেও আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে কমিটি নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে। বা এই যে নতুন দল বা আপনাদের রাজনীতি যে এই অবস্থা কেন? এটা মনে হয় যে নিয়ন্ত্রণহীন বা কোত্থেকে আসলে পরিচালিত হচ্ছে, কেন আসলে? দেখুন, আসলে 5 আগস্ট পরবর্তী যে বিষয়গুলো আমরা ফেস করেছি, এগুলো আসলে আমরা অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা সেগুলো ফেস করেছি। এগুলোর জন্য খুব বেশি প্রস্তুতি ছিল সেরকম না। তো 5 আগস্ট পরবর্তী যে সময়ে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট 158 জন সমন্বয়ক লিস্টেড ছিল। তো তাদের অনেকেই এখানে ছিলেন না, তো কোনোভাবে যুক্ত ছিলেন না, এবং তারা অনেকাংশে বলা চলে যে তাদের অবস্থাটা এমন যে তারা কিছু জানতেনও না যে কোথা থেকে কি সিদ্ধান্ত হচ্ছে। তো তাদের প্রত্যেকে যদি আমরা আলাদা আলাদা দায়িত্ব দিয়ে তাদেরকে আমরা গাইড করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারের যে মানটা সেটা থাকতো। তো আমাদের জায়গা থেকে যে প্রতিকূলতা ফেস করার কথা, তার চেয়ে অনেক বেশি প্রতিকূলতা ফেস করেছি। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শুভাকাঙ্ক্ষী এবং এর সাথে লিস্টেডভাবে যুক্ত ছিলেন, তারাও আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেনি বা তাদেরকে রাখা যায়নি। তো এর ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি 1 বছরের মাথায় কিন্তু এটি অকার্যকর এবং এটি বেশ সমালোচিত হয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চ্যাপ্টার ক্লোজ। এখন আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। তো জাতীয় নাগরিক পার্টি গঠনের ক্ষেত্রেও আমাদের এই জায়গাটি নিশ্চিত করা উচিত ছিল যে এখানে ক্লোজ তো সারা দেশে, কিন্তু কেন্দ্রীয় কমিটি কি ক্লোজ হয়েছে? না, কেন্দ্রীয় কমিটি ক্লোজ হয়নি। এটিও আমাদের কোশ্চেনের জায়গা যে কেন্দ্রীয় কমিটি কেন ক্লোজ হয়নি, কারণ কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত এরকম ব্যক্তিও আমরা দেখেছি যে চাঁদাবাজিতে সে গ্রেপ্তার হয়েছে। তো এরকমটি যদি হয়, এটি আসলে অশনি সংকেত। কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি এটি আসলে আমাদের গর্বের ব্যানার, এবং এটি আমরা সমন্বয়ক পরিচয় দিতে তখনও গর্ব করতাম। এখনও বাংলাদেশের মানুষ আমাকে চেনে, কিংবা আমি এখানে বসে টকশো করছি, এটার মূল জায়গাটি কিন্তু সে জুলাইয়ের যে আমি সমন্বয়ক, সেই কারণে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটাকে আসলে গুটানো উচিত, কারণ আর সমালোচিত হতে দেওয়া উচিত নয়। তো এই কারণে যে কেন্দ্রীয় কমিটি, সেখানেও আমি বলেছি অনেক আগে যে এটিকেও গুটানো উচিত। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদর থেকে জন্ম যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলের একটা হলো আমাদের এনসিপি বা প্রধান দল, একমাত্র বলবো না, কিন্তু প্রধান রাজনৈতিক দল। তো প্রধান রাজনৈতিক দল যদি এনসিপি হয় এই গণ অভ্যুত্থান থেকে শ্রেষ্ঠ, সেখানে আসলে যে প্রপার গাইডেন্স সেটার সম্ভবত অভাব রয়েছে। যদি প্রপার গাইডেন্স না থাকে, তাহলে কিন্তু এই সংগঠনটিকে ভুল পথে পরিচালনা করাও সম্ভব। তো এই সংগঠনটি আশা করি যে বাংলাদেশের যে তরুণদের আগ্রহ সেটাকে ক্যাশ করতে পারবে, এবং সামনে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। জি, আমি আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই। এবার একটু ভিন্ন দিকে যেতে চাই। তুষার ভাই, নির্বাচনের বিষয়ের দিকে একটু যেতে চাই। আজকে বদিউল আলম মজুমদার একটি বক্তব্য দিয়েছেন, আমি একটু বলতে চাই, উল্লেখ করতে চাই সেই জায়গাটি।
পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলবেলা আরেকজন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম নিলে মুখ পরিষ্কার করতে হয়, সেটি হলো ইসরায়েল। ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, তা নৃশংসতা হত্যাকাণ্ড চলছে, এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে, তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে। তাহলে পিআর নিয়ে এত আলোচনার দরকার কি ছিল আসলে? এই যে পিআর পদ্ধতি যে ভালো না, এটা প্রথম যে কয়েকজন লোক বলেছেন তার মধ্যে আমি একজন, এবং এই কথাগুলো আমি বলেছিলাম। প্রথম বিষয় হচ্ছে, পিআর পদ্ধতিতে যে দলগুলি কখনো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে না, এমনকি এলাকার ইউপি নির্বাচনও পাশ করে না, এরা সারা দেশের সব ভোট এক জায়গায় করে গিয়ে একটা সিট নিয়ে বা দুইটা সিট নিয়ে ঢুকে পড়বে ওই উচ্চকক্ষে, এবং নিম্নকক্ষে হলে তো এটা আরও মারাত্মক হবে। তখন কিন্তু এরা নিচের দিকেও ঢুকে পড়বে। ঢুকে পড়ার পরে কি হবে, এরা দুইজন করে এরা হবে মনে করেন 36 জন। এদের তো জীবন ও ক্ষমতা যাওয়া হবে না আগামী 40 বছর। কিন্তু এই যে 36 জন, এরা পাখি সব করে রব রাতি পহাইল করিবে। সকালবেলা উঠিয়া সকল কাক একসাথে চিৎকার করিবে। মোরগের ডাকা শুনতে পাবেন না, কোকিলের ডাক শুনতে পাবেন না, কাকের ডাকে পুরা সংসদ শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন। আমার এটা শুনে মনে হচ্ছে, উনি আমার খুবই শ্রদ্ধার্ঘ মানুষ, কিন্তু ওই কবিতার সাথে মিলিয়ে বলতে চাই যে এতক্ষণে বদিউল ভাই কহিলা বিষাদে, পিয়ার ছাড়া পিয়ার দিয়া সংসদ হইবে না, থাকিবে বিবাদে। তারা একটা জরিপ করেছিলেন, সেখানে 71% লোক পিয়ারের পক্ষে। সেটা বুঝেই নাই তো, সাধারণ মানুষ বুঝে না। আপনি একটা জিনিস মনে বুঝবেন, সাধারণ মানুষ কোন জিনিস পিআর সিআর ডিআর বুঝে না, কিন্তু বুঝে না বলেই তারা হ্যাঁ হ্যাঁ বলে। কারণ না বললে পরে লোকে জিজ্ঞেস করবে আপনি না করছেন কেন, কিন্তু হ্যাঁ বলে দিলে কেউ জিজ্ঞেস করবে না, কারণ সবাই পিআর পিআর বলছে। তাহলে হ্যাঁ ভাই, আমি আছি এটার সাথে। আমার প্রশ্ন হচ্ছে তুষার ভাই, যে তাহলে এই গত 1 বছর ধরে পিআর নিয়ে আলোচনার কি দরকার? যাতে নির্বাচনটা দেরিতে করা যায়, যাতে নিজেরা কিছুদিন আরো ক্ষমতার সুবাস, এয়ার ফ্রেশনার, পাচক এগুলো পাওয়া যায়। আপনি দেখেছেন নিশ্চয়ই উপদেষ্টারা কি কি পায়। 1,05,000 টাকা বেতন পায়, আপ্যায়ন ভাতা পায়, পাচক পায়, আরদালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, বডিগার্ড পায়, গাড়ি পায়। যারা উপদেষ্টা হয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে তারা বডিগার্ড জীবন একটা রাখতে পারছেন, অনেকেই পারেন নাই, বুঝছেন তো। উপদেষ্টা হইলেই বডির মূল্য বেড়ে যায়। সাধারণ মানুষ নোবডি, দে আর সামবডি। তো সামবডি থাকার জন্য তারা তো নির্বাচন পিছিয়ে যাচ্ছেন, পেছাতে পেছাতে এমন জায়গায় গিয়েছেন। এখন বলছেন সংস্কার না নির্বাচন, বিচার না নির্বাচন, সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না, এইসব বলছেন। এবং বিদেশে গেলে বেশি বলেন, আমি লক্ষ্য করেছি। বিদেশে গেলে ইংলিশে বলেন, তো সাধারণ মানুষ বুঝতে পারে না, ভাবেন তারা। আমার কথা কারো ভালো লাগে না, কারো লাগে, কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলি। বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলেছেন এটা একদম ঠিক। পিআর পদ্ধতি চালু হলে সকালে একজন প্রধানমন্ত্রী থাকবে, বিকালে একজন, যদি নিম্নকক্ষে হয়। আর যদি উচ্চকক্ষে পিআর হয় তাহলে কি হবে জানেন? এরা বুঝবে না অনেক কিছু, এই ছোট ছোট দলের লোকজন, কিন্তু ওইখানে যখন যে কোনো বিল যাবে ওইটার উদয় 1 মাস দেরি করাবে। বাঙালি জাতি সবসময় যে কোনো কিছুর জন্য 1 মাস পিছাবে। এটা যাবে, এটা একটা আপনারা দেখে দেন। ওদের হাতে 1 মাস সময় দেওয়ার কথা না, 1 মাস থাকবেই। তারপর ওরা আবার ফেরত পাঠাইলো, আবার কিছুদিন পর আবার যাবে। যাওয়ার পরে ওনারা যখন এটা কিছু বলবে অথবা বলবে না, তখন এটা গৃহীত হবে। আপনি ধরে নেন যে এখন যে কোনো বিল, যে কোনো কিছু, এরকম বড় কিছু যখনই সিদ্ধান্তের ব্যাপারে আসবে, যেটা উচ্চকক্ষে যাইতে হবে, বাঙালি জাতি সবকিছুর জন্য 2 মাস পিছিয়ে গেল। তাহলে কি এইটা কি সময় পেছানোর জন্যই এত দীর্ঘ সময় ধরে এগুলো হচ্ছে? আপনি দেখেন স্টেপ বাই স্টেপ তারা এই বিষয়গুলিকে সামনে এনেছেন। প্রথমে বলেছেন সংস্কার করতে হবে, কয় মেয়াদে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে। তারপরে শুরু করেছেন পরপর 2 মেয়াদ, নাকি যে কোনো সময় 2 মেয়াদ, নাকি মাঝখানে গ্যাপ দিয়ে আবার ফেরত আসতে পারবে। এইটা নিয়ে কিছুদিন তর্ক। তারপরে তারা আবার তর্ক শুরু করলেন। আর পিআর কিন্তু সবসময় ছিল একটুখানি তর্কের মধ্যে, আসে যায়। তারপরে তারা শুরু করলেন যে রিপ্রেজেন্টেশন কিভাবে হবে, কক্ষ কয়টা হবে। আপনি দেখেন এইখানে তারপরে আবার সংবিধান যদি বদল হয়, সেই সংবিধানে কি কি যুক্ত হবে না, বহুত্ববাদ কি আসলে অন্য কিছু কেউ যুক্ত করে ফেলবে কিনা, যারা এলজিবিটি রাইটস নিয়ে কথা বলেন, আবার যারা তাদের বিরুদ্ধে, তারা এখানে একটা গন্ধ পেতে শুরু করলেন। হ্যাঁ, এই নানান কিছু কিন্তু এসে
এই পুরো বিষয়টাকে বাংলাদেশের নাম বদল করতে হবে, জনগণতান্ত্রিক করতে হবে, না হলে নাকি এটা কেমন প্রজা প্রজা শুনতে ভালো লাগে না। অথচ প্রজা কিন্তু আসলে একটা ভালো শব্দ, প্রজা অর্থ খুব ভালো। তো এরকম তারা অনেক কিছু এনে হাজির করেছিলেন, এখনো আনছেন। আমার ধারণা যে আরো কিছু এরকম আসতে থাকবে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বাহিনী সরকারকে দিয়ে শেষ করতে চাই। বাহিনী সরকার, আপনি বলেছেন যে বাহিনী সরকারের এমন অনেক গল্প আছে তার অনাগত সন্তানকে শোনানোর জন্য। আমরা সেই গল্পটি শুনতে চাই। বাহিনী সরকার, দেখুন, আসলে 24-এর গণ অভ্যুত্থানে যুক্ত হওয়ার পূর্বে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার সেটি সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, এবং সেখান থেকেই আসলে এই গণ অভ্যুত্থানের অনেকের সাথে আমার পরিচয়। তো গণ অভ্যুত্থানে যখন যুক্ত হয়েছি, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন পর্যায়ে ছিল তখন থেকে আমি বলতাম যে আসলে এই আন্দোলনটি দিন শেষে গিয়ে এর ভবিষ্যৎ কিন্তু সংসদ ভবন বা গণভবন পর্যন্ত গণমিছিল একটি যাবে, এবং এটাই কিন্তু শেষ পর্যন্ত হবে। তো সবাই আমাকে বলতো, অনেকে হাসি ঠাট্টাও করতো যে এটি কেন বলছি। তো আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এটার মূল কারণ হলো শেখ হাসিনা, সে আসলে যে পরিমাণ নিজের ভেতরে স্বৈরাচারকে ধারণ করে এবং তার যে আচরণ, সেখানে সে তো মানুষের চাইতে অনেক বেশি ঊর্ধ্বে নিজেকে ভাবে। তো সেখান থেকে এটি যাবে। তো অনেকেই সার্জিস আলম থেকে শুরু করে অনেকেই এই বিষয়টি জানে এবং বিভিন্ন বক্তব্য কিন্তু অ্যাড্রেস করেছে যে এই গণ অভ্যুত্থান শব্দটি যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল তখন আমি উচ্চারণ করেছি। তো দিন শেষে এটি হয়েছে, এবং এই আন্দোলনের প্রতিটা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে আমি গিয়ে গিয়ে সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করেছে এবং এনেছি এটি একমাত্র আমি জানি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হলের শিক্ষার্থী তারা জানে যে আমি কিভাবে কতটুকু শ্রম তাদের পিছনে দিয়েছি। যেহেতু সমন্বয়ক হিসেবে রানিং শিক্ষার্থীদের মধ্যে একমাত্র সমন্বয়ক আমি, যারা হলকে ঐক্যবদ্ধ করেছে এবং নিজে হলে থেকেছি আমি ছিলাম। তো সেখান থেকে আমাকে দেখেই মূলত এই হলের শিক্ষার্থীরা এসেছে। তো প্রতিটা দিন আমার অনেক কষ্টে ছিল। প্রতিটা দিনই আমাকে ছাত্রলীগের যারা সন্ত্রাসীরা ছিল তারা আমাকে অনেকে ঘাড় ধাক্কা দিয়ে হল থেকে বের করে দিয়েছে, অনেকে আমাকে বিভিন্নভাবে বুলিং করেছে, আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিটা দিনই আমার অনেক বেশি কষ্টের ছিল, এবং আমি ধৈর্য ধরে আমি কিন্তু এই বিষয়গুলো সামাল দিয়েছি। এক পর্যায়ে আমাকে কিন্তু যাদের সাথে আমি এক হলে থাকতাম তারা আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, এবং আমাকে হত্যা করাটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, কিন্তু আমি সেখান থেকে বেঁচে ফিরেছিলাম। তো গণ অভ্যুত্থানের প্রতিটা দিন আমি এই বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ জনগণ সবার প্রতি আমি কমিটেড ছিলাম, এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের যারা ছাত্র সমাজ তাদের প্রতি আমি কমিটেড। যদি আমি ডাকসু ইলেকশনে ইলেক্টেড হতে পারি, তারা প্রতারিত হবেন না। নিঃসন্দেহে আমি এটি বলতে পারি, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো চারিত্রিক স্খলন কিংবা আর্থিক অনিয়মের অভিযোগ যেহেতু পাওয়া যায়নি, এবং সুযোগ যদি আমি বলি, ব্যাখ্যা করি আরও, যে আমার সুযোগ হয়তো ছিল, কিন্তু আমি সেখান থেকে আমি নিজেকে সংবরণ রাখতে পেরেছি। আপনারা যদি আমাকে জিএস পদে আমাকে সিলেক্ট করেন, আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ। জি, আমি একেবারে শেষ একটা প্রশ্ন আপনাকে করতেছি। শেষে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি সর্বশেষে আমি মনে করি যে আমি যেখানেই থাকি, রাজনীতিবিদ হিসাবে থাকি কিংবা অরাজনৈতিক ব্যক্তি হিসাবে থাকি, অ্যাক্টিভিস্ট হিসাবে থাকি, যে হিসাবেই থাকি না কেন, আমার সততাটা সর্বাগ্রে। কেননা আমার সামনে অনেক সময় আছে, আমার সামনে একটি ভবিষ্যৎ আছে। যদি আমি সততা ধরে রাখতে পারি, হয়তো আমার এলাকার লোকই আমাকে 5 বছর পরে এসে বলবে, মাহিন সরকার তুমি এলাকার জনপ্রতিনিধি হও, তুমি নির্বাচন করো, আমরা তোমার সাথে আছি। আমি সেই দিনের অপেক্ষায়, কিন্তু আমি আমার সততার সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই। মানে রাজনীতির মাঠেই থাকতে চান? অবশ্যই রাজনীতির মাঠে আমি থাকবো। আমরাও সেটি দেখতে চাই যে আপনি সামনে রাজনীতির মাঠেতে আরো সামনে এগিয়ে যান, আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।